আজকে আমি তোমাদের জন্য আবারও এয়ার ওয়াইজ যে মডার্ন হিস্ট্রি পড়াচ্ছি তার কিন্তু 5 নাম্বার ক্লাস নিয়ে এসেছি। দেখো আমি তোমাদের কিভাবে পড়াচ্ছি না, একদম 1498 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ইম্পর্টেন্ট ইনসিডেন্ট যেগুলো হয়েছে সেগুলো আমরা এয়ার ওয়াইজ পড়ছি। তাহলে কি হবে, আমাদের মেমোরিতে বেশি দিনে আমরা মনে রাখতে পারবো, 1 নাম্বার। এবং দ্বিতীয় নাম্বার, দেখবে পরীক্ষায় এই কোশ্চেন গুলো কিন্তু বারবার আসে। তুমি ডাব্লিউবিসিএস দিতে যাও, তুমি এসএসসির পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষা দিতে যাও, দেখবে এই কোশ্চেন কিন্তু পাবে তোমরা। তো দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের 4টা ক্লাস করিয়েছি। যারা 4টা ক্লাস দেখোনি তাদের বলবো আগে 4টা ক্লাস দেখে নাও, তাহলে তোমাদের পরপর মনে রাখতে কিন্তু সুবিধা হবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দ থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা ঘটনা যা যা হয়েছে সেগুলো কিন্তু আমরা ডিসকাশন করব। আমরা প্রথমেই চলে আসি 1857 খ্রিস্টাব্দ। তোমরা বুঝতেই পারছো যে 1857 খ্রিস্টাব্দ মানে এই সময় কিন্তু একটা ইম্পর্টেন্ট যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় রিভল্ট অফ 1857 বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় এটাকে। এই 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, প্রশ্ন আসে এই সময় ভাইসরয় কে ছিল। তোমরা রাখবে এই সময় ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং মনে রাখবে এই সময় কিন্তু ভাইসরয় ছিল, খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে 1857 যুদ্ধ হলো, ঠিক আছে, এই 1857 যে যুদ্ধের সময় দেখো তোমরা নিশ্চয়ই জানো যে লর্ড ক্যানিং একে কিন্তু দেখো দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। 1 নাম্বার কি মনে রাখবে, ইনি কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কারণ আমরা দেখতে পাবো এর পরেই একটা অ্যাক্ট হবে 1858 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পোস্টটা থাকবে সেই পোস্টটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু ভাইসরয় হয়ে যাবে। তো যদি তোমাদের কোশ্চেন আসে 1857 সময় গভর্নর জেনারেল কে ছিল, তখন মনে রাখবে লর্ড ক্যানিং ছিল। যদি কোশ্চেন এসে যায় যে ভাইসরয় কে ছিল, অ্যাকচুয়াল ভাইসরয় কিন্তু আসবে না, এটা কিন্তু গভর্নর জেনারেলই আসবে, কারণ ভাইসরয় পদটা কিন্তু এখন তৈরি হবে না। 1858 খ্রিস্টাব্দে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু মনে রাখবে এই ভাইসরয় পোস্টটা কিন্তু ক্রিয়েট হবে। তাহলে এখানে কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু গভর্নর জেনারেল দিয়েই প্রশ্ন আসবে। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গভর্নর জেনারেল সেই সময় কে ছিল, লর্ড ক্যানিং ছিল। এই 1857 যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটাকে কি বলা হয় না, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম স্বাধীনতার যুদ্ধ। কে বলেছিল, প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে। মনে রাখবে বিনায়ক দামোদর সাভারকার এই কথাটা কিন্তু বলবে কি না, 1857 যুদ্ধকে বলবে, তিনি বলবেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে কে বলেছিলেন না, বিনায়ক দামোদর সাভারকার বলেছিলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 যুদ্ধকে বলা হয়। 1857 যে যুদ্ধ হয়েছিল তারটা শুরুটা কোথা থেকে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে দুটো অপশন কিন্তু থাকতে পারে। 1 নাম্বার কি না ব্যারাকপুর, 1 নাম্বার হচ্ছে ব্যারাকপুর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি না মিরাট। এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কিন্তু তোমরা দেখতে পাবে। এবং কোশ্চেন আসে যে 1857 যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রথম শহীদ কে ছিল। মনে রাখবে প্রথম শহীদ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম শহীদ, এই যুদ্ধের প্রথম শহীদ ছিল মনে রাখবে মঙ্গল পান্ডে। খুব গুরুত্বপূর্ণ এবং খুব পরীক্ষায় কিন্তু আসে। ক্লিয়ার? তাহলে 1857 যুদ্ধ থেকে আরো অনেক কিছু ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আছে, আমি কিন্তু সব বললাম না। তো সেই সময় পরীক্ষা আসে যে 1857 যে যুদ্ধ হয়েছিল সেই সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন, ব্রিটিশ পিএম কে ছিলেন, তোমরা এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই সময় বিভিন্ন লিডার বিভিন্ন জায়গা থেকে কিন্তু লড়াইটা লড়েছিল। যেমন দেখো দেখতে পাচ্ছ ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তাহলে ঝাঁসির রানী বলছি মানে কি, মানে ইনি কিন্তু কোথা থেকে লড়াইটা করেছিলেন না, ঝাঁসি থেকে। ঠিক আছে, ঝাঁসি থেকে তিনি কিন্তু লড়াইটা কিন্তু করেছিলেন। যেমন দেখো বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর, এটাও কিন্তু পাবে তোমরা। এই তিনি কিন্তু সেই সময় বুঝতে পারছো ইনি হচ্ছে দিল্লি সুলতান।
ঠিক আছে, অ্যাকচুয়াল কি ছিলেন, তিনি হচ্ছে মুঘল সুলতান ছিলেন। ঠিক আছে, তো এই সময় বুঝতেই পারছো মুঘল তাহলে দিল্লি থেকে লড়াই করেছিল কে, না এই বাহাদুর শাহ জাফর। ঠিক একই রকম অনেকগুলো প্রশ্ন আসবে, অনেকগুলো বলবে নানা সাহেব কোথা থেকে লড়াই করেছিলেন। ঠিক আছে, এই যে বিভিন্ন লিডার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভারতবর্ষের লড়াইটা কিন্তু করেছিল কাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে। এবারে কোশ্চেন হবে যে 1857-এর যে যুদ্ধটার ইমিডিয়েট কজ কি, ঠিক আছে, তাৎক্ষণিক কারণ কি, যে এই যুদ্ধটা কেন হলো ইংরেজদের বিরুদ্ধে। তো মনে রাখবে এই যুদ্ধটার কারণটা হচ্ছে, যদি বলা হয় ইমিডিয়েট কজ, তো মনে রাখবে একটা কার্তুজ, ঠিক আছে, অ্যাকচুয়াল ব্রিটিশ ব্রিটিশ যে তোমার সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীতে কিন্তু মনে রাখবে প্রচুর ভারতীয় ছিল। ঠিক আছে, তো এই যে ভারতীয়দের কি করা হতো না, এনফিল্ড রাইফেল নামে একটি রাইফেল, মানে এনফিল্ড রাইফেল নামে একটি কার্তুজকে কি করা হতো না, ওই মুখে করে ছিঁড়ে কিন্তু বন্দুকে ভরতে হতো, দিয়ে কিন্তু মানে গুলি করতে হতো। তো এতে কি হতো, ওই যে এনফিল্ড রাইফেলটা এবং ওটা তৈরি ছিল কিসের, না গরু এবং শুকুরের চামড়া দিয়ে তৈরি ছিল। তাহলে এতে কি হচ্ছে না, হিন্দু মুসলিম মানে উভয় যে সম্প্রদায়, ঠিক আছে, সমস্ত সম্প্রদায়ের একটা তার ভাবাবেগে আঘাত ঘাটছে, যে কারণে মনে রাখবে ইমিডিয়েট কজ কিন্তু এটা ছিল, যে এই বিদ্রোহটা কিন্তু মহাবিদ্রোহের কারণ কিন্তু এইগুলো ছিল। এবং যদি বলা হয় আরো কি কি মেন কারণ, না আরো কারণ যেগুলো ছিল সেটা হচ্ছে অ্যানেক্সেশন পলিসি। মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে ব্রিটিশরা বিভিন্ন পলিসির মাধ্যমে, তোমরা নিশ্চয়ই জানো, এই তোমাদের আমি কিছুদিন আগেই যেটা আগের ডেটে যে ক্লাসটা করেছিলাম, যে ডক্ট্রিন অফ ল্যাপস, সপ্তবিলোপ নীতি, যেটা ডালহৌসি শুরু করেছিল, তার মাধ্যমে কি হলো না, বিভিন্ন জায়গা সাতারা, জৈতাপুর, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর, এই যে পরপর করে জায়গাগুলোকে আস্তে 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 ইংরেজরা দখল করতে শুরু করলো। তারপরে নিশ্চয়ই তোমরা জানো যে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা তোমার 98 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। ঠিক আছে, তো এই যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি যেটা শুরু করেছিল, তার মাধ্যমেও কি হলো, তারা বিভিন্ন জায়গা, ঠিক আছে, যেমন প্রশ্ন আসে যে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কোন জায়গা প্রথম দখল হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে প্রথম তোমার হায়দ্রাবাদ, কিন্তু হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। তাহলে এই যে কোশ্চেন গুলো, মানে অ্যাকচুয়াল ধরো ইংরেজরা ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গা কিন্তু দখল করতে শুরু করলো বিভিন্ন পলিসির মাধ্যমে। ঠিক আছে, একদম পলিসির মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা দখল করছে। তাহলে এই কারণে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে, বা ভারতীয়রা গর্জে উঠেছিল। এবং এই 1857 যে যুদ্ধ বা রিভল্ট অফ 1857 এটা কিন্তু হয়েছিল। এবারে আমরা দেখে নিই 1858 খ্রিস্টাব্দে 1858 কি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস হবে, এটা কুইন প্রোক্লেমেশন এটাকে বলা হয়, মহারানীর ঘোষণাপত্র বলা হয়। এবং এই অ্যাক্টের মাধ্যমে কি হবে না, এন্ড অফ কোম্পানিজ রুল, তাহলে যে কোম্পানির যে শাসনের অবসান কিন্তু দেখা যাবে। কোম্পানিকে কিন্তু আর ব্যবসা করতে দেবে না, বলবেন না তোমরা অনেক ব্যবসা করে নিয়েছো, এবারে ভারতবর্ষের যে মানে শাসন ব্যবস্থা সেটা কিন্তু ইংরেজরা বা রানী ভিক্টোরিয়া তার নিজের হাতে কিন্তু নিয়ে নিল। তখন কিন্তু আর এই কোম্পানির কিন্তু আর কোনো মাঝে মিডল ম্যান হিসাবে কিন্তু রাখলো না, ওকে কিন্তু আউট করে দিল। তাহলে এন্ড অফ কোম্পানি, তাহলে খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের একটু আগে আমি বললাম যে লর্ড ক্যানিং বিকাম ফার্স্ট ভাইসরয়, তাহলে এই কোন অ্যাক্টের মাধ্যমে, না এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 1858 খ্রিস্টাব্দে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হবে, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হবে না, তোমরা নিশ্চয়ই জানো এই যে লর্ড ক্যানিং কিন্তু প্রথম ভাইসরয় হিসাবে কিন্তু এই ভাইসরয় পোস্টটা কিন্তু ক্রিয়েট হবে। তাহলে কি ছিল এর আগে, তোমাদের আমি বলেছি এর আগে ছিল গভর্নর জেনারেল ছিল অফ ইন্ডিয়া। তাহলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে কি হবে না, ভাইসরয় পোস্টটা কিন্তু ক্রিয়েট হবে বা তৈরি হবে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার তোমরা কিন্তু দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে লাস্ট, এরকম কোশ্চেন আসবে যে লাস্ট গভর্নর জেনারেল কে, ঠিক আছে, লাস্ট জিজি মানে গভর্নর জেনারেল মনে রাখবে কে ছিলেন, না গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, এবং প্রথম তিনি কিন্তু ভাইসরয় ছিল। ক্লিয়ার? তাহলে এই দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট আমরা দেখি 1859 খ্রিস্টাব্দ। 1859 খ্রিস্টাব্দ, তো এই 1859 খ্রিস্টাব্দের সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা এখানে লেখা হয়নি, তোমাদের আমি বলে দিই যে ইন্ডিগো রিভোল্ট হয়েছিল, নীল বিদ্রোহ। ঠিক আছে,
ইন্ডিগো রিভল্ট বা নীল বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1859 খ্রিস্টাব্দে। তোমরা নিশ্চয়ই জানো এই ইন্ডিগো রিভল্টের সঙ্গে যুক্ত লিডারের নাম কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। মনে রাখবে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস অ্যান্ড দিগম্বর বিশ্বাস এই দুজন লিডারের নাম তোমাকে কিন্তু মনে রাখতে হবে। যে ইন্ডিগো রিভল্টের দুজন লিডারের নাম বলো, একটা হলো বিষ্ণুচরণ বিশ্বাস আর একটা হলো দিগম্বর বিশ্বাস। তোমাদের বলেছিলাম যে কোলে বুদ্ধ মানে কোল বিদ্রোহ, বুদ্ধ ভগত জয়া ভগত, এবং নীলে বিষ্ণু মানে কি এই তোমার বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারো। এই যে ইন্ডিগো রিভল্টের কথা এটি বইয়ে লেখা আছে, তাই বইটার নাম কি পরীক্ষা আসে? মনে রাখবে নীল দর্পণ। নীল দর্পণ, এই নীল দর্পণ বইয়ে এই ইন্ডিগো রিভল্টের কথা বা ইন্ডিগো যে মানে চাষি যারা ছিল, নীল চাষি ছিল, তাদের সম্বন্ধে কিন্তু এই বইটাই কিন্তু লেখা হয়েছিল। ঠিক আছে, এবং এটিকে কে লিখেছিলেন পরীক্ষা আসে যে এই বইটার কে লিখেছিলেন? না দীনবন্ধু মিত্র। ঠিক আছে, দীনবন্ধু মিত্র মনে রাখবে এই নীল দর্পণ নাটকটা সেই সময় কিন্তু লিখেছিলেন। এই মানে বই বা নাটক যাই বলতে পারো, সে ইন্ডিগো যে মানে যারা চাষি ছিল, ঠিক আছে, বা ফার্মার ছিল, তাদের যে দুর্দশার কথা কিন্তু এই বইটার সময় তিনি লিখেছিলেন। ঠিক আছে, বিদ্রোহের পথ হিসাবে তিনি কিন্তু বেছে নিয়েছিলেন। তো দেখো এবারে এই 1859 খ্রিস্টাব্দ আমরা দেখে নিলাম। দেখো এরপরে যেটা এই ইন্ডিয়ান পেনাল কোড, এটা মনে রাখবে 1860 খ্রিস্টাব্দ বা 1859 নয়, এটা 1860 খ্রিস্টাব্দ। পরীক্ষা আসে, দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে আইপিসি কবে ইন্ট্রোডিউস হয়েছিল? আইপিসি কবে ইন্ট্রোডিউসড হয়েছিল? মনে রাখবে আইপিসি ইন্ট্রোডিউস হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। এবং সিআরপিসি তো সিআরপিসি যেটা সেটা কিন্তু ইন্ট্রোডিউস বা চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1874 খ্রিস্টাব্দে। দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আইপিসি এবং সিআরপিসি। এবং এই যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, এটা কে ড্রাফট কে করেছিলেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? মনে রাখবে এই যে থমাস তোমার ব্যাবিংটন ম্যাকেওলি। ঠিক আছে, এই থমাস ব্যাবিংটন ম্যাকেওলি এটা কিন্তু প্রণীত করেছিলেন বা এটাকে ড্রাফট করেছিলেন। তাহলে 1860 খ্রিস্টাব্দ কিন্তু মনে রাখবে। 1859 খ্রিস্টাব্দে শুধুমাত্র ইন্ডিগো রিভল্ট কিন্তু মনে রাখলেই হবে। 1861 খ্রিস্টাব্দে কি হবে? না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হবে। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস হবে কি না লেজিসলেটিভ কাউন্সিল। এবং তোমার ইন্ডিয়ানদেরকে এই লেজিসলেটিভ কাউন্সিলে কি করা হবে? না নমিনেট করা হবে। খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমাদের একটা কোশ্চেন আছে যে পোর্টফোলিও সিস্টেমটা কবে চালু হয়েছিল? তো মনে রাখবে, বুঝতে পারছো এই অ্যাক্টের মাধ্যমে কি হবে না পোর্টফোলিও সিস্টেম কি হবে না ইন্ট্রোডিউসড হবে বা চালু হবে। ঠিক আছে, চালু হবে বা ইন্ট্রোডিউসড হবে। খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষা আসে। ক্লিয়ার? তাহলে এখান থেকে 1859 1860 এই ইম্পর্টেন্ট ইনসিডেন্ট গুলো তোমাদের পড়লেই কিন্তু হবে। ক্লিয়ার? চলো এবারে আমরা নেক্সট আমরা দেখে নিই পরের ইনসিডেন্ট বা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট কি ছিল। 1865 খ্রিস্টাব্দ। 1865 খ্রিস্টাব্দে যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে না তোমার হাইকোর্ট প্রতিষ্ঠা হবে। কতগুলি হাইকোর্ট প্রতিষ্ঠা হবে? না 3টি হাইকোর্ট প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, সেটা কি না কলকাতা, বোম্বে এবং মাদ্রাস। তোমাদের একটু আগে বলা হলো না, এটাও কিন্তু তোমরা লিখে দিবে যে 3টা ইউনিভার্সিটি যখন তৈরি হবে সেটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়। তোমরা রাখবে এই 1857 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা তোমরা ইনক্লুড করে দেবে তোমাদের নোটের সঙ্গে। এই 1857 খ্রিস্টাব্দে মনে রাখবে বোম্বে, কলকাতা, বোম্বে এবং মাদ্রাস। ঠিক আছে, কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস। ঠিক আছে, কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস এই 3টা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। ইউনিভার্সিটি সেটা তোমাদের বলেছিলাম যে তোমার উডসের যে তোমার
এই যে লর্ড ডালহৌসির যে উডস অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই যে কলকাতা, তোমার বোম্বে, মাদ্রাস, এই যে ইউনিভার্সিটি গুলো কিন্তু তোমার প্রতিষ্ঠা হবে। সেটা তোমাদের আগেই আমি বলেছিলাম যে কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, সেটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, তোমার এরপরে দেখো 1865 খ্রিস্টাব্দ, যেটা 65 খ্রিস্টাব্দে তোমাদের বলছিলাম যে এস্টাবলিশড হবে এখানে কলকাতা, বোম্বে এবং মাদ্রাস। কলকাতা, বোম্বে, মাদ্রাস এই তিনটা জায়গায় কি হবে না হাইকোর্ট কিন্তু প্রতিষ্ঠিত হবে। কত খ্রিস্টাব্দে না 1865 খ্রিস্টাব্দে। এবং 1865 খ্রিস্টাব্দে আরো একটি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট তোমাদের মনে রাখতে হবে, যেটা কিন্তু ফার্স্ট টেলিগ্রাফিক কমিউনিকেশন কত খ্রিস্টাব্দে শুরু হয় 1865 খ্রিস্টাব্দে। ফার্স্ট টেলিগ্রাফিক কমিউনিকেশন, ফার্স্ট টেলিগ্রাফিক কমিউনিকেশন কবে স্টার্ট হয়, কবে শুরু হয়েছিল 1865 খ্রিস্টাব্দ। খুব গুরুত্বপূর্ণ। 1871 খ্রিস্টাব্দ, 1871 খ্রিস্টাব্দে প্রথম সেন্সাস, যদিও এটা কি ছিল আনঅফিসিয়াল সেন্সাস। পরীক্ষা আসে যে ভারতবর্ষে প্রথম সেন্সাস কবে হয়েছিল। তোমাদের সেন্সাস থেকে আমি কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো, খুব দ্রুতই করিয়ে দেবো। তো দেখো এই যে প্রথম সেন্সাস মনে রাখবে 1871 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং এটা করেছিল কে না লর্ড মেয়ো করেছিল। ঠিক আছে, লর্ড মেয়ো মনে রাখবে প্রথম কিন্তু সেন্সাস করবে, যেটা আনঅফিসিয়াল সেন্সাস ছিল এবং ফার্স্ট অল ইন্ডিয়া সেন্সাস এটা, এবং এটা ছিল সিনক্রোনাইজ কিন্তু সেন্সাস। এবং এই সেন্সাসটা করেছিল কে না লর্ড মেয়োর সময়ে কিন্তু এই সেন্সাস কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল, প্রথম ভারতবর্ষের সেন্সাস। বারবার বলছি এটা কিন্তু আনঅফিসিয়াল সেন্সাস ছিল। অফিসিয়াল সেন্সাস কিন্তু আমরা দেখতে পাবো এর ঠিক 10 বছর আগে, 10 বছর পরে 1881 খ্রিস্টাব্দে কিন্তু সেটা হবে। আমি তোমাদের করাবো এখনই। তাহলে মনে রাখবে এই লর্ড মেয়ো ইনাকে কিন্তু অ্যাসাসিনেশন করা হবে কোথায় না আন্দামানে। পরীক্ষা কিন্তু আসে। এবং শের খান একে কিন্তু অ্যাসাসিনেশন করবে, মানে একে হত্যা করবে। ঠিক আছে, আমরা জানি কোনো ফেমাস পার্সনকে যদি মারা হয় তখন সেটাকে বলা হয় অ্যাসাসিনেশন। তো যাও এই লর্ড মেয়োকে কিন্তু অ্যাসাসিনেশন হবে কোথায়, আন্দামানে কিন্তু অ্যাসাসিনেশন করবে। কে করবে না শের খান করবে। তো তোমাদের এগুলো পড়াবো, আমি পরবর্তীতে হয়তো কোনোদিন পড়াবো। আচ্ছা, এবার দেখি আমরা 1876 খ্রিস্টাব্দ। দেখো 1876 খ্রিস্টাব্দ দেখার আগে আমি তোমাদের একটু 1875 খ্রিস্টাব্দের কিছু ইম্পর্টেন্ট ইনসিডেন্ট কিন্তু দেখিয়ে দিই। যেমন দেখো 1875 খ্রিস্টাব্দে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হয়েছিল, আমি পরপর করে বলছি। এক নাম্বার হচ্ছে কি আর্য সমাজ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার কে ছিলেন? আর্য সমাজের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার ছিলেন দয়ানন্দ সরস্বতী। 1875 খ্রিস্টাব্দে তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার মোটো কি ছিল? মোটো ছিল ব্যাক টু দা বেদাস। ঠিক আছে, বেদে ফিরে যাওয়া, এটাই কিন্তু তার মোটো ছিল। এবং এটাকে তিনি কি মানে কিসের বিরোধিতা করেছিলেন না মূর্তি পূজা এবং জাতিভেদ প্রথার বিরোধিতা তিনি কিন্তু করেছিলেন এই আর্য সমাজের মাধ্যমে। এবং তার একটা ইম্পর্টেন্ট বুকের নাম কি? সত্যার্থ প্রকাশ। খুবই গুরুত্বপূর্ণ, সত্যার্থ প্রকাশ, ভিভিআই। নেক্সট আমরা দেখো তিনি কিন্তু যেটা করেছিলেন সেটা হচ্ছে শিক্ষা, বিধবা বিবাহ এবং সমাজ সংস্কারকে তিনি কিন্তু প্রচার বা প্রসার তিনি কিন্তু করেছিলেন। তাহলে 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ মনে রাখতে হবে প্রতিষ্ঠা হয়েছিল। কে করেছিল, কত খ্রিস্টাব্দে করেছিল, কোথায় করেছিল, খুব গুরুত্বপূর্ণ। 1875 খ্রিস্টাব্দে আরো কিছু ইনসিডেন্ট হয়েছিল। 1875 খ্রিস্টাব্দে তোমরা নিশ্চয়ই জানো যে ফেমাস আলিগড় মুভমেন্ট, যেটা তোমার মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা হবে, তৈরি হবে। তো এইটা শুরু করেছিল কে? স্টার্টেড বাই স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান এই আলিগড় মুভমেন্টের কিন্তু পৃথিক্য ছিলেন বা তিনি কিন্তু জনক ছিলেন। এবং তিনি এস্টাবলিশ করেছিলেন, তোমাদের একটু আগেই বললাম যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন। এবং এই মুভমেন্টের মাধ্যমে তিনি কিন্তু মাইনরিটিদের শিক্ষার যে প্রসার তিনি কিন্তু করেছিলেন। বলছে লেটার বিকাম আলিগড় মুভমেন্ট ইউনিভার্সিটি। এবং যেটা এই যে অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এটা কিন্তু পরবর্তীতে কি হবে না আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হবে। এবং যেটা বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কত খ্রিস্টাব্দে এটা হয়েছিল না 1920 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। এবং তিনি প্রমোট করেছিলেন মডার্ন এডুকেশন অ্যামং মুসলিম। বললাম তোমাদের যে মাইনরিটি বা মুসলিমদের তিনি কিন্তু
মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার বা প্রচার তিনি কিন্তু ঘটিয়েছিলেন। মডার্ন শিক্ষার প্রসার বা প্রচার সেটা কিন্তু এই আলিগড় তোমার তোমার আলিগড় মুভমেন্টের মাধ্যমে তিনি কিন্তু এই প্রচার বা প্রসার তিনি করেছিলেন। এবং 1875 খ্রিস্টাব্দে তোমাদের আরো কিছু ইনসিডেন্ট মনে রাখতে হবে। ইয়েস, 1875 খ্রিস্টাব্দটা খুব গুরুত্বপূর্ণ। 1875 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে 1875 খ্রিস্টাব্দে আরো একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, যে থিওসফিক্যাল সোসাইটি তৈরি হয়েছিল। এবং কে তৈরি করেছিল, ফাউন্ডার কে ছিল না 1875 খ্রিস্টাব্দে যে তোমার বালাভার্স্কি এবং এই অলকোট, পুরো নাম মনে রাখার দরকার নেই, মনে রাখবে এই দুজন ইউএস এর মধ্যে 1875 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? 1875 খ্রিস্টাব্দে তাহলে থিওসফিক্যাল সোসাইটি যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে এর হেডকোয়ার্টারটা শিফট হয়ে যাবে কোথায়, না আডিয়ার মাদ্রাসে হয়ে যাবে। কত খ্রিস্টাব্দে? 1882 খ্রিস্টাব্দে। এবং এর নেতৃত্বটা কে দিবেন, না অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট থেকে অনেক ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আসে, যেমন প্রশ্ন আসে যে আমাদের ভারতবর্ষে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পরে কিন্তু, হ্যাঁ তোমরা রাখবে অ্যানি বেসান্ট। তিনি কিন্তু ভারতীয় ছিলেন না, ঠিক আইরিশ ল্যাডি ছিলেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন পড়ে প্রথম মহিলা বললে এই অ্যানি বেসান্টের নামই কিন্তু তোমাদের নিতে হবে। পরবর্তীতে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে করিয়ে দেব। আচ্ছা, তিনি যেটা করেছিলেন সেটা প্রমোটেড ইউনিভার্সাল ব্রাদারহুড অ্যান্ড ইন্ডিয়ান কালচার। তাহলে বুঝতেই পারছো এই যে বিশ্ব ভ্রাতৃত্ব এবং ভারতীয়দের যে সংস্কৃতির প্রসার তিনি কিন্তু ঘটিয়েছিলেন। তাহলে 1875 খ্রিস্টাব্দ তোমরা কিন্তু ইম্পর্টেন্ট যে ইনসিডেন্ট গুলো বললাম সেগুলো কিন্তু দেখে নিবে। এরপরে আমরা যেটা পড়বো 1876 খ্রিস্টাব্দ বা 77 খ্রিস্টাব্দ আমরা পড়বো। 1876 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, মানে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন যখন পাস হয়, ঠিক আছে, তো এই সময় কে ছিল, ভাইসরয় কে ছিল, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। মনে রাখবে এই সময় যে ভাইসরয় ছিল সেটা হচ্ছে লর্ড নর্থব্রুক। নর্থব্রুক, ঠিক আছে, তাহলে লর্ড নর্থব্রুক মনে রাখবে এই সময় কিন্তু ভাইসরয় ছিলেন। ক্লিয়ার? এবং এই যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কেন পাস হয়েছিল, কেন পাস করা হয়েছিল, টু কন্ট্রোল ন্যাশনালিস্ট প্লে, তাহলে জাতীয়তাবাদী নাটককে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই লর্ড নর্থব্রুক তিনি কিন্তু এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কিন্তু পাস করেছিল। ব্যাপারটা বুঝো। দেখো সেই সময় যখন ইংরেজরা বিভিন্ন ভাবে ভারতীয়দেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং করছে, সেই সময় মানুষের কাছে, ভারতীয়দের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য কি করা হতো না বিভিন্ন স্বদেশি ভাষায়, দেখবে কিছুক্ষণ পরেই দেখতে পাবে যে আমাদের যে স্বদেশি ভাষায় কিছু মানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হবে। কেন? কারণ স্বদেশি ভাষায় তার প্রতিবাদী ভাষাগুলোকেও লিখছে, দিয়ে ভারতীয়দের কাছে পৌঁছাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, সেই স্বদেশি ভাষায় মানে ইংরেজদের বিরুদ্ধে কি লেখা আছে ইংরেজরা পড়ে তো বুঝতে পারছে না, তখন ভারতীয়রা পড়ছে। এবার ভারতীয়রা যখন পড়ছে তখন তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে যে না, এরা আমাদেরকে শোষণ করছে, আমাদের উপরে নিপীড়ন করছে, আমাদেরকে দমন করছে, তাহলে এদেরকে আমাদের দেশ থেকে কিন্তু বিতাড়িত করতে হবে। ঠিক একই রকম এই যে বিভিন্ন নাট্যের মাধ্যমে কিন্তু তুলে ধরা হতো যে কিভাবে ইংরেজরা ভারতীয়দেরকে দমন করছে। এই জন্য কি করবে নর্থব্রুক, বলবে না, নাট্যাভিনয় এই জাতীয়তাবাদী আর নাটক করা যাবে না। ঠিক আছে, তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ চাপিয়ে দেবে কে, এই লর্ড নর্থব্রুক। ঠিক আছে, পরে দেখো এবং 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। এবং এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডারকে পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসে। তো এটার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে ছিলেন, না এস এন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, এস এন ব্যানার্জি অ্যান্ড দেখো এই নামগুলো এই যে কে প্রতিষ্ঠা করছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বোস। বোস, ক্লিয়ার? তাহলে 1876 খ্রিস্টাব্দের একটি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, একটা হচ্ছে কি ড্রামাটিক পারফরমেন্স এবং কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হবে। এবং এই 1876 খ্রিস্টাব্দে আরো যেটি একটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, সেটি হচ্ছে না রয়্যাল টাইটেল অ্যাক্ট কিন্তু পাস হবে। কি না রয়্যাল টাইটেল অ্যাক্ট।
রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস হবে, এবং এই রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে আমরা দেখব এই যে 1877 খ্রিস্টাব্দে কুইন ভিক্টোরিয়াকে কি করা হবে না একটা টাইটেল দেওয়া হবে, কাইজারে হিন্দ বা ভারতের সাম্রাজ্ঞী বা ইমপ্রেস অফ ইন্ডিয়া। তাহলে এই টাইটেলটা কিন্তু তাকে দেয়া হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে নেবে 1877 খ্রিস্টাব্দ থেকে একটি ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আছে এটা কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখে নিই। তাহলে 1875 আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, 1876 হয়ে গেছে। এবারে 1878 খ্রিস্টাব্দটা আমরা দেখব। 1878 খ্রিস্টাব্দের ইম্পর্টেন্ট যেটা ইনসিডেন্ট সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তোমাদের বললাম যে এই যে 1878 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1878 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাস হবে। তোমাদের একটু আগেই বললাম যে স্বদেশীয় ভাষায় যখন বিভিন্ন পত্র পত্রিকা লেখা শুরু করছে, ঠিক আছে, তখন কি করছে এর উপরে ইংরেজরা চাপিয়ে দিচ্ছে যে না, এটা বন্ধ করতে হবে, তোমাদেরকে কোনো কিছু পত্র পত্রিকায় যদি লিখতে হয় ইংরেজি ভাষায় লিখতে হবে। তাহলে ইংরেজি ভাষায় হলে কি হবে, যখন ইংরেজরা পড়বে বুঝতে পারবে যে তাদের বিরুদ্ধে কি লেখা হচ্ছে। তাহলে এই জন্য মনে রাখবে এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাস করবে 1878 খ্রিস্টাব্দে। আর্মস অ্যাক্ট, আর্মস অ্যাক্টটা কেন পাস হয়েছিল না, বলা হয়েছিল এই আর্মস অ্যাক্টের মাধ্যমে যে ইংরেজরা অস্ত্র রাখতে পারবে, ঠিক আছে, যারা অ্যাংলো ইন্ডিয়ান হবে বা যারা ইংরেজ হবে তারা কিন্তু, ব্রিটিশরা হবে তারা কিন্তু অস্ত্র রাখতে পারবে, কিন্তু যদি ভারতীয়দেরকে অস্ত্র রাখতে হয় তাদের কিন্তু লাইসেন্স নিয়ে কিন্তু রাখতে হবে। তাহলে একটা ডিসক্রিমিনেশন, তাই আইনের একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এই 1878 খ্রিস্টাব্দে যেটা হবে সেটা ফরমেশন অফ ফ্যামাইন কমিশন, ঠিক আছে, ফ্যামাইন কমিশন তৈরি হবে। তো পরীক্ষায় যেটা আসে যে ফার্স্ট ফ্যামাইন কমিশনের নাম কি, স্ট্র্যাচি কমিশন, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ফার্স্ট ফ্যামাইন কমিশন, কমিশন প্রথম ফ্যামাইন যে কমিশন সেটা তৈরি হবে, মনে রাখবে দুর্ভিক্ষ কমিশন, ফ্যামাইন কমিশন বলতে দুর্ভিক্ষ কমিশন, তার নাম হচ্ছে কি স্ট্র্যাচি কমিশন, কমিশন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো ইন্ট্রোডিউস কে করেছিল না, ইন্ট্রোডিউস করেছিল লর্ড লিটন। তাহলে এই সময় মনে রাখবে কে ছিল না, এই সময় ছিল লর্ড লিটন। তাহলে লর্ড লিটন এই কাজগুলো কিন্তু সব করেছিল। মনে রাখবে যত খারাপ কাজ ভারতীয়দের জন্য সবই কিন্তু কে করেছিল, লর্ড লিটন করেছিল। এরপরে আসবে কে, লর্ড রিপন আসবে, সে কিন্তু এইগুলোকে কি করবে, উল্টো কাজ করবে, মানে কিছু ভালো কাজ করবে ভারতীয়দের জন্য। এই জন্য বলা হয় লর্ড রিপনকে বেনেভোলেন্ট ভাইসরয় বলা হয়, ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো। আচ্ছা, 1881 খ্রিস্টাব্দ, 1881 খ্রিস্টাব্দে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট হবে, যেটা পাস আন্ডার লর্ড রিপন, লর্ড রিপনের আন্ডারে কিন্তু এটা পাস হবে। ইমপ্রুভ কন্ডিশন অফ ওয়ার্কার্স, শ্রমিকদের যে তোমার দাবি দেওয়া সেগুলো কিন্তু কিছুটা ইমপ্রুভ করা হয়েছিল, কিছুটা মানা হয়েছিল। এবং ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট সেটা কিন্তু রিপিল করবে, ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে রদ করবে কে, এই রিপন এসে কিন্তু রদ করবে। বললাম লিটন সব খারাপ কাজ করছে, এ এসে সব ভালো কাজ করবে, ঠিক আছে। তাহলে 1881 খ্রিস্টাব্দ ইম্পর্টেন্ট এই ইনসিডেন্ট গুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই 1882 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হান্টার কমিশন তৈরি হবে, এবং এই হান্টার কমিশনটা ফোকাসড অন এডুকেশন রিফর্মস, শিক্ষা সংস্কার নিয়ে কিন্তু কাজ করবে। ক্লিয়ার? তাহলে 1882 খ্রিস্টাব্দ থেকে এই ইম্পর্টেন্ট ইনসিডেন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাস হবে। ইলবার্ট বিল, এই ইলবার্ট বিলে কি বলা হয়েছিল না, ইলবার্ট বিলে বলা হয়েছিল যে ভারতীয় বিচারক যারা হবে তারা ইউরোপীয় বিচারকদের কি করতে পারবে না, বিচার করতে, ইউরোপীয়দের, ঠিক আছে, মানে ব্রিটিশদের, যারা ব্রিটিশ হবে বা ইউরোপিয়ান যারা হবে তাদের কিন্তু বিচার করতে পারবে। যখন বললো যে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে না, এটা তো মেনে নেওয়া যাবে না। দেখো আমি বললাম যে কিছু ভালো কাজ করেছিল, তারপরে কি হবে না, এর বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হবে ব্রিটিশে। তো এটা ফেস স্ট্রং অপোজ ফ্রম ইউরোপিয়ানরা বলবে না যে আমাদের বিচার আবার ওরা করবে, ওরা কালো চামড়ার মানুষ, আমরা সাদা চামড়ার মানুষ, ওরা আমাদের উপরে কথা বলার ক্ষমতা রাখা যাবে না, এইটাকে এই নিয়মকে, এই আইনকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, এই আইনটাকে কিন্তু পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স
যেটা কনভেন্ড বাই সুরেন্দ্রনাথ। ঠিক আছে, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যদি বলা হয় যে তোমার পূর্বসূরি কি ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পূর্বসূরি ছিল কি না ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। তো এটাকে তোমার এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু মানে পরবর্তীতে কিন্তু এটা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স আহ্বান করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এবং দেখো কনসিডার অ্যাজ দ্য প্রিডিসিসার, বললাম তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সটা কিন্তু কি হিসাবে পূর্বসূরি হিসাবে কাজ করবে কার, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনসিডেন্ট 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের আবারও বলি, এখন কিন্তু বুঝতেই পারছো সরকার পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরীক্ষা কিন্তু হবে। তো তোমাদের বলবো পড়াশোনা কিন্তু তোমরা শুরু করে দাও, নিজেরা পারলে নিজেরা পড়াশোনা করো। যদি মনে হয় কোনো গাইডের প্রয়োজন আছে, বহু স্টুডেন্ট আমার কাছে কিন্তু মান্থলি সিস্টেমে পেড ব্যাচে কিন্তু পড়ছে, তোমরাও অ্যাডমিশন নিতে পারো। এই অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারো এবং নিজের প্রিপারেশনকে আরো মানে একদম ভালো জায়গায় পৌঁছাতে পারো। কারণ বুঝতেই পারছো সরকার পরিবর্তন হয়েছে, একদিনে 10টা রেজাল্ট প্রকাশিত হয়েছে, পিএসসি করেছে। আশা রাখছি পরবর্তীতে যে আরো প্রচুর রিক্রুটমেন্ট বা প্রচুর ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু পূরণ হবে, বা যা তোমার সংকল্প পত্রতে যা যা দিয়েছিল বিজেপি সেগুলো আস্তে আস্তে তোমার পূরণ করবে। তাহলে কি হবে না, চাকরি কিন্তু ম্যাক্সিমাম ছেলে কিন্তু পাবে। তো যদি কেউ নিতে চাও তোমরা, মনে হচ্ছে যে প্রিপারেশন আমাদের নেওয়ার প্রয়োজন আছে এই সময়, তো এই 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। প্রিপারেশন দেওয়ানো হচ্ছে, সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হচ্ছে, WBCS মিসলেনিয়াস এই সমস্ত এক্সামকে বেস করে কিন্তু পড়ানো হচ্ছে। তো আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।